সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বাস্তব সংখ্যার চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা উদাহরণ 5 থেকে সমাধান করব। উদাহরণ 5-এ বলা হয়েছে 5.23 ফোনোফোনিক 5 7 ফোনোফোনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে আমরা ভগ্নাংশটা লিখে নিলাম। এখানে দেখা যাচ্ছে 5 এবং 7 এর উপর পৌনঃপুনিক রয়েছে, কিন্তু 5 এর উপর কোনো পৌনঃপুনিক নেই। যেহেতু 5 এর উপর কোনো পৌনঃপুনিক নেই, ধরে নিতে হবে যে দুই পাশে যেহেতু পৌনঃপুনিক আছে, এই সংখ্যাটার উপর পৌনঃপুনিক না থাকলেও পৌনঃপুনিক আছে। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে আমরা লিখতে পারি 5.23 457 457 457। অর্থাৎ যেহেতু এই তিনটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এই তিনটা সংখ্যা অনবরত চলতে থাকবে। ঠিক আছে, তারপর আমরা ডট ডট দিলাম। এরপর দেখো, এবার এখানে ছিল কত 5.23 4 ফোনোফোনিক 5 7 ফোনোফোনিক। আমরা বলছিলাম দশমিকের জন্য একটা 1 দিব, এরপর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য লিখবো। তাহলে এখানে কয়টা রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে আমরা 5টা শূন্য দিব, 4টা, 5টা। এই 5টা শূন্য দিয়ে, অর্থাৎ একের সাথে 5টা শূন্য দিয়ে আমরা এই সংখ্যাটাকে কি করব? গুণ করব। তাহলে এই সংখ্যাটা গুণ করা মানে হচ্ছে এই সংখ্যাটাকে গুণ করা, কারণ এই সংখ্যাটার মানে হচ্ছে এই সংখ্যাটা। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে গুণ করার অর্থ হচ্ছে এখানে দশমিকটা আছে এই পজিশনে, তাহলে দশমিকটা আরো 5 ঘর পিছনে চলে যাবে। যেহেতু এখানে 5টা শূন্য আছে, তাহলে আরো 5 ঘর পিছনে চলে যাবে। তাহলে কতটুকু যাবে দেখো, 1 2 3 4 5, অর্থাৎ 7-এর পরে চলে গেছে দশমিকটা। এরপরে আমরা সেম ভাবে আবার লিখবো। আবার আমরা দশমিকের জন্য 1 লিখবো। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কত রয়েছে? এখানে দুইটা অঙ্ক রয়েছে, সেজন্য আমরা দুইটা শূন্য দিব। তাহলে 100 দিয়ে আমরা পুনরায় আবার এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে 100 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে এই দশমিকটা 2 ঘর পিছনে চলে যাবে। তাহলে 2 ঘর পিছনে যদি যায়, তাহলে 1 এবং 3 এর পরে যাবে। তাহলে 3 এর পরে দশমিক হবে, এখানে আমরা 3 এর পর দশমিক দিলাম। এরপর আমরা কি করব? এরপর আমরা বিয়োগ করব। এই দুইটা, ধরো এটাকে আমরা 1 নাম্বার ধরে নিলাম, এটাকে ধরে নিলাম 2 নাম্বার। এই 1 থেকে আমরা 2 কে বিয়োগ করব। তাহলে এই দুইটার মধ্যে এখানে কমন আছে কত? এই দুইটার মধ্যে কমন আছে দেখো, এখানে আমরা লিখতে পারি, এখানে রয়েছে 5.23 ফোনোফোনিক 5 7 ফোনোফোনিক ইন্টু 1 2 3 4 5। একের পরে 5টা শূন্য, তারপর রয়েছে 5.23 ফোনোফোনিক 5 7 ফোনোফোনিক ইন্টু 100। এবার এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা যদি বিয়োগ করি, এই দুটাকে আমরা পাশাপাশি লিখবো। পাশাপাশি লিখার পর এরপর এই দুটাকে পাশাপাশি লিখবো। লিখার পর তাদের মাঝখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিব। তাহলে বিয়োগ চিহ্ন দিলে আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে কমন রয়েছে কত? এখানে কমন রয়েছে এই দুইটা সংখ্যার মধ্যে কমন রয়েছে, এই দুইটা সংখ্যার মধ্যে কিন্তু কমন রয়েছে। এখানে আমরা কমনটা লিখলাম। এরপর আমরা যদি এখানে কত রয়েছে? এখানে রয়েছে 1 লক্ষ। 1 লক্ষ থেকে যদি আমরা 100 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 99,900। এবার 99,900 এটা কিন্তু এইখানে গুণ অবস্থায় আছে। তাহলে এখানে যদি গুণ অবস্থায় থাকে, সমানের ওই পাশে গেলে কি অবস্থায় হবে? ভাগ অবস্থায়। এরপর আমরা ক্যালকুলেশন করে এটাকে ক্যালকুলেশন করে পাচ্ছি 5 সমস্ত 11,717.49,950। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এরপর পরের প্রশ্নটি লক্ষ্য করো, উদাহরণ 6। উদাহরণ 6-ও আমাদেরকে সেম ভাবে বলা হয়েছে 45.23 পৌনঃপুনিক 4 6 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এই ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে কিন্তু আবার আমরা যে এমসিকিউর জন্য শর্টকাট শিখছিলাম, সেই শর্টকাট পদ্ধতিতে দিয়েছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখো শুরুতে আমরা একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দেওয়ার পর আমরা দশমিকে বলে যাব, পৌনঃপুনিকে বলে যাব। তাহলে দশমিক পৌনঃপুনিক সবগুলো বলে যাবে। এখানে কত থাকতেছে? 45.2346। এটা থেকে আবার আমরা বিয়োগ করব। কাকে বিয়োগ করব? আমরা দেখব যে এখানে পৌনঃপুনিক ছাড়া আর কত আছে। তাহলে এখানে পৌনঃপুনিক ছাড়া আছে কত? 452। তাহলে এখানে আমরা 452 কে লিখব, 452। এরপর এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে? 3টা, সেজন্য আমরা 3টা 9 লিখব। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা রয়েছে, সেজন্য এখানে একটা আমরা শূন্য দিব। তারপর দেখো, এখন আমরা যদি এখানে 4,52,346 থেকে 452 যদি বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি
4,51,894 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই পাচ্ছি আমরা এখানে 9,990। এবার 9,990 এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ ভাগ করি, ভাগ করার ফলে আমাদের ফলাফলটা দাঁড়াচ্ছে কত? 45 সমস্ত 1,172.4935। এভাবে মূলত আমরা এই প্রশ্নটার সমাধান করতে পারি। এবার 7 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করো। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে 32.5 পৌনঃপুনিক 6 7 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাইলে সেম ভাবে আমরা প্রথমে শুরুতে একটা দাগ দিয়ে দিব, এরপর আমরা পৌনঃপুনিকে বলে যাব, দশমিকে বলে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি 32,567 মাইনাস, এবার বলছিলাম আমরা পৌনঃপুনিক ছাড়া আছে কত? তাহলে এখানে পৌনঃপুনিক ছাড়া আছে শুধুমাত্র 32। এবার আমরা 32টা লিখবো, লিখার পর এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে? এখানে টোটাল 3টার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য আমরা 3টা 9 দিব। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কত আছে দেখবো। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া এখানে কিছু নাই, সেজন্য এখানে কিছু আমরা বসাবো না। এবার যদি আমরা 32,567 থেকে যদি 32 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত? 32,535 ডিভাইডেড বাই কত? এখানে 999। এবার আমরা যদি এই 32,535 কে 999 দ্বারা কি করি? ভাগ করি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা দাঁড়াবে কত? 32 সমস্ত 21/37। এটাই হচ্ছে মূলত আমাদের 7 নং প্রশ্নের উত্তর। আমরা মূলত এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি, ঠিক আছে? এবার আমরা উদাহরণের কাজটি একটু লক্ষ্য করি। এখানে কাজের মধ্যে বলা হয়েছে 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক, এখানে যে 3টা কত 4টা কি দিয়ে আছে? দশমিক ভগ্নাংশ দিয়ে আছে। এই ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে বলা হয়েছে। চল আমরা এই কাজটি একটু করে নিই। দেখো আমরা 1 নম্বরে পেয়েছিলাম কত? 1 নম্বরে পেয়েছি 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। তাহলে আমরা লিখলাম 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। তাহলে এখানে পৌনঃপুনিক রয়েছে 4 এবং 1 এর উপর, তাহলে 4 এবং 1 চলতেই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম 0.41414141 ডট ডট। আমরা আমাদের ইচ্ছে মতো লিখে এখানে ডট ডট দিতে পারি, ঠিক আছে? এবার যদি লক্ষ্য করি এখানে আমরা দেখো এখানে কত রয়েছে? এখানে রয়েছে 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। তাহলে আমরা বলছিলাম আমরা এই সংখ্যাটাকে প্রথমে গুণ করব কত দিয়ে? এখানে পৌনঃপুনিকের জন্য 1 দিব, সরি দশমিকের জন্য 1 দিব। এরপর দশমিকের পরে এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক রয়েছে, সেজন্য আমরা দুইটা শূন্য দিব। তাহলে আমরা 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক এটাকে শুরুতে 100 দ্বারা গুণ করব। তাহলে 100 দ্বারা যদি আমরা এখানে গুণ করি, 100 দ্বারা গুণ করার অর্থ হচ্ছে এই যে দশমিক রয়েছে এই দশমিকটা তোমার কয় ঘর? এখানে যেহেতু দুইটা শূন্য রয়েছে 2 ঘর পিছনে চলে যাবে। তাহলে 100 দ্বারা গুণ করার ফলে দশমিকটা কয় ঘর পিছনে চলে গেছে? 2 ঘর পিছনে চলে গেছে, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা লিখব 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। এখানে দশমিকের জন্য আমরা সেম ভাবে 1 দিব। এখন দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া এখানে কোনো অঙ্ক নেই, সেজন্য এখানে আমরা শূন্য দিতে পারবো না। এবার 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক এটাকে আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে 1 দ্বারা গুণ করার অর্থ হচ্ছে যা আছে তাই থাকবে। এবার আমরা বিয়োগ করব। এখন যদি আমরা বিয়োগ করি এই দুইটার থেকে আমরা কমন পাচ্ছি কত? 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক এটাকে লিখলাম, ঠিক আছে? এবার যদি আমরা 1100 থেকে 1 কে কি করব? বিয়োগ করব, ঠিক আছে? এবার যদি এখানে আমরা বিয়োগ করি তাহলে এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার চলে যাবে। তাহলে দশমিকের পরের অঙ্কগুলো চলে গেছে। তাহলে এখানে আমি যদি 41 থেকে 0 বিয়োগ করি তাহলে পাচ্ছি 41, ঠিক আছে? এবার 100 থেকে 1 চলে গেল, আপনাকে 99, 99টা এখানে গুণ আকারে সমানের এই ভাষা আসলে বাঁক আকারে। তাহলে 0.4 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে পাই 41.99। এই মূলত এভাবে আমরা কাজের প্রশ্নটা সমাধান করতে পারি। এবার আমরা কাজের 2 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। এখানে রয়েছে 3.046 পৌনঃপুনিক 2 3 পৌনঃপুনিক, ঠিক আছে? এখানে পৌনঃপুনিক রয়েছে 6 এবং 3 এর উপর, কিন্তু 2 এর উপর কোনো পৌনঃপুনিক নেই। দুই পাশে যেহেতু পৌনঃপুনিক ওলা সংখ্যা আছে তাহলে মাঝখানের গুলোতে পৌনঃপুনিক না থাকলেও আমাদের ধরে নিতে হবে এখানে পৌনঃপুনিক আছে। তার মানে এখানে 6 to 3 এটা চলতে থাকবে, ঠিক আছে? তাহলে আমরা 10 পৌনঃপুনিক ছাড়া গুলো আগে লিখিনি। তাহলে 3.04, এরপর লিখবো আমরা 6 to 3, আবারও লিখবো 6 to 3, আবারও লিখবো 6 to 3। আমি আমার ইচ্ছা মতো লিখবো, এরপর ডট ডট দিয়ে দিব, ঠিক আছে? এবার সংখ্যাটা লক্ষ্য করো। সংখ্যাটা যদি লক্ষ্য করি তাহলে সংখ্যাটা ছিল 3.046 পৌনঃপুনিক 2 3 পৌনঃপুনিক।
তাহলে আমরা শুরুতে দশমিকের জন্য একটা 1 দিব, তাহলে এখানে দশমিকের পরে যতটা সংখ্যা রয়েছে ততটা শূন্য দিব। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে টোটাল 5টা অঙ্ক রয়েছে, সেজন্য আমরা 5টা শূন্য দিয়ে এই সংখ্যাটাকে কি করব, গুণ করব। তাহলে আমরা 5টা শূন্য দিয়ে গুণ করব, অর্থাৎ 1 লক্ষ দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে এটাকে 1 লক্ষ দ্বারা গুণ করার অর্থ হচ্ছে এই সংখ্যাটার অর্থ হচ্ছে কিন্তু এই সংখ্যাটা। তাহলে আমরা এই সংখ্যাটাকেও কত দ্বারা গুণ করতে পারি, 1 লক্ষ দ্বারা গুণ করতে পারি। এখন 1 লক্ষের মধ্যে শূন্য রয়েছে কয়টা, 5টা। তাহলে এই যে দশমিক রয়েছে এই দশমিকটা 5 ঘর পরে চলে আসবে। তাহলে 1 2 3 4 5, তাহলে 3 এর পরে এখানে কি হবে, দশমিক হবে। তাহলে আমরা 3 এর পরে দশমিক দিলাম, তারপর ডট ডট দিয়ে দিলাম। এরপর আমরা সেম ভাবে আবারও দশমিকের জন্য 1 লিখবো, দশমিকের পরে পৌনঃপুনিক স্যার এখানে সংখ্যার অঙ্ক রয়েছে 2টি, সেজন্য আমরা 2টা শূন্য দিব, অর্থাৎ 100। 100 দ্বারা এই সংখ্যাটাকে গুণ করার অর্থ হচ্ছে এই দশমিকটা 2 ঘর পিছনে চলে যাবে, তাহলে 4 এর পরে দশমিক হবে। তাহলে 4 এর পরে আমরা দশমিক দিলাম। এবার আমরা বিয়োগ করব। দেখো এই দুইটা সংখ্যার মধ্যে কমন আছে কিন্তু এটা, এই দুইটা সংখ্যার মধ্যে 3.046 পৌনঃপুনিক 2 3 পৌনঃপুনিক, এটা কিন্তু কমন, সেজন্য এটাকে আমরা কমন নিলাম। এরপর আমরা যদি 1 লক্ষ থেকে 100 কে বিয়োগ করি, এবার 1 লক্ষ থেকে 100 কে কি করব, বিয়োগ করব। এবার যদি এখানে বিয়োগ করি, এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে যাবে। এবার আমরা এখানে যদি লক্ষ্য করি 3 লক্ষ কত থাকে, 3 লক্ষ 4,623 থেকে যদি আমরা কাকে বিয়োগ করি, আমরা যদি 304 কে বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, দেখো এখানে আমরা পাচ্ছি 3,04,319, বিয়োগ ফলাফলটা দাঁড়ায় 3,04,319। এবার দেখো 1 লক্ষ থেকে যদি 100 চলে যায় তাহলে আর থাকতেছে তোমার কত, 99,900। এবার 99,900 এটা এখানে গুণাকার আছে, সমানের এই ভাষা আসলে সেটা হবে ভাগাকার, তাহলে এটাকে আমরা ভাগাকারে লিখলাম। এরপর এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এরপর আমরা কাজ 3টা একটু লক্ষ্য করি। কাজ 3 এ বলা হয়েছে 0.01 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, তাহলে এটাকে আমরা অন্য পদ্ধতিতে যদি করতে চাই, দেখো এখানে আমরা দশমিকে ভুলে যাব, তাহলে পৌনঃপুনিকে ভুলে যাব, তাহলে এখানে পাচ্ছি আমরা কত, 12। দশমিক আর পৌনঃপুনিক ভুলে গেলে আমরা পাচ্ছি 12, তাহলে 12 থেকে বিয়োগ করব। এখানে পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কত আছে, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া আছে কত, পৌনঃপুনিক ছাড়া এখানে আছে শুধুমাত্র শূন্য, সেই জন্য শূন্য দিব। এখানে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক রয়েছে, 2টা অঙ্কের উপর পৌনঃপুনিক রয়েছে, সেজন্য আমরা 2টা 9 দিব, ঠিক আছে। এবার দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক রয়েছে, সেজন্য এখানে একটা আমরা শূন্য দিব। এবার আমরা যদি 12 কে কত দ্বারা ভাগ করব, 12 কে 900, অর্থাৎ 12 কে 999 দ্বারা ভাগ করলে ভাগফলটা আমাদের দাঁড়ায় কত, 2/165। এভাবে মূলত আমরা এই প্রশ্নের সমাধান করতে পারি। এরপর 3 নাম্বার সর্বশেষ প্রশ্নটি একটু লক্ষ্য করো। সর্বশেষ প্রশ্নে বলা হয়েছে এখানে যদি আমরা দশমিকে ভুলে যাই, পৌনঃপুনিকে ভুলে যাই, তাহলে দশমিক পৌনঃপুনিক দুইটা যদি আমরা ভুলে যাই তাহলে এখানে থাকতেছে আর কত, এখানে থাকতেছে 3 3 1 2 4। এবার আমরা বিয়োগ করব। এবার এখানে পৌনঃপুনিক ছাড়া আছে কত, পৌনঃপুনিক ছাড়া আছে এখানে আমরা দশমিকটা ভুলে যাব, কিন্তু পৌনঃপুনিক ছাড়া আছে 300 কত 31, তাহলে এখানে লিখবো আমরা 331 ডিভাইডেড বাই এখানে কয়টার উপর পৌনঃপুনিক রয়েছে, 2টার উপর, সেজন্য আমরা 2টা 9 দিব। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক রয়েছে 2টি, সেজন্য আমরা এখানে 2টা শূন্য দিব। এরপর আমরা যদি 33,124 থেকে যদি 331 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 32,793। এটাকে যদি আমরা 9,900 ধারা ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা দাঁড়ায় কত, 4 সমস্ত 3 সমস্ত 1031 ভাগের 3,300। এভাবে মূলত আমরা কোন একটা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আমরা দেখে নিলাম কিভাবে কাজের প্রশ্নগুলো সমাধান করতে হয়। এবার আমরা সদৃশ আবৃত দশমিক ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের রূপান্তরটা দেখব। এখানে উদাহরণ 8 নাম্বার রয়েছে। উদাহরণ 8 নাম্বার কি প্রশ্নে কি বলা হয়েছে, দেখো উদাহরণ 8 এ 5.6 পৌনঃপুনিক 7.34 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক ও 10.78 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিককে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। চলো দেখি আমরা কিভাবে প্রশ্নটা সমাধান করতে পারি। তাহলে 8 নাম্বার প্রশ্নটি একটু লক্ষ্য করো। 8 নাম্বার প্রশ্নের মধ্যে শুরুতে আমরা লিখে নিব অনাবৃত, অনাবৃত, আরেকটা হচ্ছে আমাদের আবৃত। তাহলে দেখো এখানে অনাবৃত অংশ কয়টা রয়েছে, অনাবৃত বলতে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা রয়েছে, তাহলে এখানে একটাও নাই, তাহলে এখানে নাই। প্রথম ভগ্নাংশে কোনো অনাবৃত অংশ নেই, তাহলে দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত অংশ রয়েছে একটি, সেজন্য আমরা এখানে লিখব 1। এরপর দেখো এরপর তৃতীয় ভগ্নাংশে অনাবৃত অংশ রয়েছে 2টি, তাহলে এখানে আমরা
2 লিখবো। এবার লিখবো আমরা আবৃত। এখানে প্রথম ভগ্নাংশে আবৃত রয়েছে একটি, সেজন্য আমরা 1 লিখবো। এরপর দ্বিতীয় ভগ্নাংশে আবৃত রয়েছে 2টি, সেজন্য এখানে আমরা 2 লিখবো। তৃতীয় ভগ্নাংশে আবৃত ভগ্নাংশ রয়েছে কয়টি? 3টি, সেজন্য এখানে আমরা 3 লিখবো। এবার লক্ষ্য করো, এই অনাবৃত অংশ থেকে তোমাকে সর্বোচ্চটা নিতে হবে। অনাবৃত অংশের মধ্যে সর্বোচ্চ রয়েছে কত? 2। তাহলে এখান থেকে আমরা সর্বোচ্চ 2 কে নিব। আর আবৃত অংশের মধ্যে আমরা যে আবৃত অংশগুলো পেয়েছি সেগুলোর আমরা কি দিব? লসাগু নিব। তাহলে 1 2 3, এদের লসাগু হচ্ছে 3 দুগুণে কত? 6। এবার আমরা এই দুইটার যোগফলটা লিখব। এই দুইটার যোগফল দাঁড়ায় কত? 8। তাহলে আমাদের লিখতে হবে টোটাল দশমিকের পরে 8টা অঙ্ক। এই কথাটা মনে রাখবা, আমি আবারও বলতেছি, অনাবৃত অংশ থেকে তুমি সর্বোচ্চটা নিবা, আর আবৃত অংশের মধ্যে যে অংশগুলো পাচ্ছ তুমি সেগুলোর কি নিবা? লসাগু নিবা। এবার এই দুইটাকে তুমি যোগ করবা, আবৃত এবং অনাবৃতকে। এই যোগফলের সমান অংশ কিন্তু তোমাকে দশমিকের পরে যত পাবা তত অঙ্ক লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা অনাবৃত অংশের সংখ্যা পেয়েছি 2 এবং আবৃত অংশের সংখ্যা হবে কত? আবৃত অংশের সংখ্যা হবে 6। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথম ভগ্নাংশটা লিখি। প্রথম ভগ্নাংশ হচ্ছে 5.6 পৌনঃপুনিক। এটা সমান সমান আমরা লিখতে পারি 5 পয়েন্ট, আমাদের দশমিকের পরে কয়টা লিখতে হবে? 8টা। তাহলে যেহেতু এখানে 6 এর উপর পৌনঃপুনিক রয়েছে, তাহলে আমরা 6 কে কয়বার লিখতে পারি? 8 বার। 1 2 3 4 5 6 7 8, 8টা লিখলাম। এরপর কত রয়েছে? এরপর রয়েছে 7.34 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। তাহলে আমরা লিখতে পারি 7.3। এবার দেখো এখানে 4 এবং 5 এর উপর পৌনঃপুনিক রয়েছে, সেজন্য আমরা 4 এবং 5 কে অনবরত লিখতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের দশমিকের পরে টোটাল লিখতে হবে কয়টা? দশমিকের পরে লিখতে হবে 8টা। এখানে হয়ে গেছে কয়টা? এখানে হয়ে গেছে একটা। তাহলে আরো বাকি আছে কয়টা? আরো বাকি আছে 7টা। এবার আমরা 7টা লিখি। তাহলে 1 2 3 4 5 6 7 লিখলাম আমরা 7টা, ঠিক আছে? এরপর রয়েছে কত? 10.784 পৌনঃপুনিক 3 2 3 পৌনঃপুনিক, ঠিক আছে? এবার দেখো এখানে আমরা লিখি 10.78। তাহলে এখানে দশমিকের পর আমাদের লিখতে হবে টোটাল 8টা অঙ্ক। আমরা কিন্তু 2টা পেয়ে গেছি। এরপর বাকি অঙ্ক যে 3টা রয়েছে, 3টার উপর পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমাদের যে 6টা লিখতে হবে আমরা মূলত এই 3টাকে লিখবো। তাহলে 4 2 3, আবারও লিখি 4 2 3। তাহলে এবার আমরা এগুলোর উপর পৌনঃপুনিক দিব। তাহলে পৌনঃপুনিক দেওয়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদের অনাবৃত অংশ হবে 2টা আর আবৃত অংশ হবে 6টা। তাহলে এই দশমিকের পরে 2টাকে আমরা অনাবৃত রাখবো আর বাকি 6টাকে আমরা আবৃত করে দিব। তাহলে এখন হয়ে গেছে। এবার সেম ভাবে এটাকেও দেখো, এখানে আমরা প্রথম 2টাকে অনাবৃত রাখবো, বাকি 6টাকে আমরা কি করে দিব? আবৃত করে দিব। অর্থাৎ বাকি 6টার উপর আমরা পৌনঃপুনিক দিয়ে দিব। আমরা দুই পাশে 2টা পৌনঃপুনিক দিব, মাঝখানের গুলো তো পৌনঃপুনিক না দিলেও ধরে নিব যে আমরা এগুলোতে কি আছে? পৌনঃপুনিক আছে। একইভাবে এটার মধ্যে প্রথম 2টাকে আমরা অনাবৃত রাখবো, শেষের 6টাকে আমরা আবৃত করে দিব। এভাবে মূলত আমরা যে কোনো ভগ্নাংশকে সদৃশ আবৃত ভগ্নাংশে কি করতে পারি? রূপান্তর করতে পারি। এবার 9 নাম্বার প্রশ্নটি একটু লক্ষ্য করো। 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, উদাহরণ 9 বলা হয়েছে 1.7643, তারপর রয়েছে 3.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক ও 2.783 পৌনঃপুনিক 4 6 পৌনঃপুনিকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কি করো? পরিণত করো। তাহলে প্রথমে আমরা অনাবৃত লিখব, অনাবৃত। এরপর হবে আমাদের আবৃত। তাহলে আমরা যদি প্রথম ভগ্নাংশে লক্ষ্য করি, এখানে অনাবৃত রয়েছে কয়টি? 4টি। তাহলে এখানে হবে 4। এরপর এখানে অনাবৃত নাই, তাহলে এখানে নাই, ঠিক আছে? এখানে অনাবৃত নাই। এরপর এখানে অনাবৃত রয়েছে কয়টি? 2টি। তাহলে এখানে আমরা লিখব 2। আমরা বলছিলাম অনাবৃত থেকে আমরা সর্বোচ্চ নিব, তাহলে এখানে সর্বোচ্চ রয়েছে কত? 4। এখান থেকে আমরা 4কে নিব, ঠিক আছে? এরপর এবার আমরা দেখব আবৃত। প্রথম ভগ্নাংশে কোনো আবৃত নেই, তাহলে এখানে আমরা লিখব নাই, ঠিক আছে? এরপর দেখো দ্বিতীয় ভগ্নাংশে আবৃত রয়েছে কয়টি? 2টি। এখানে আমরা 2 লিখব। এরপর তৃতীয় ভগ্নাংশে আবৃত রয়েছে টোটাল কয়টি? টোটাল রয়েছে
তিনটি, তাহলে এখানে আমরা 3 লিখবো। তাহলে 2 আর 3 এর লসাগু লিখবো, 2 আর 3 এর লসাগু হয় 6। এবার যদি এই দুইটা আমরা যোগ করি, যোগফল দাঁড়াচ্ছে কত? 10। অর্থাৎ দশমিকের পরে টোটাল আমাদের কয়টা অঙ্ক লিখতে হবে? টোটাল আমাদেরকে 10টি অঙ্ক লেখা লাগবে। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক হবে কয়টি? অঙ্ক পেয়েছি আমরা 4টি। আর আবৃত অংশের অঙ্ক পেয়েছি আমরা কয়টি? 6টি। এখানে আবৃত অংশের অঙ্ক হবে 6। এখানে তুমি সমান সমান দিয়ে এটা লিখতে পারো। এবার যদি আমরা প্রশ্নটা একটু সমাধান করি, তাহলে প্রশ্নে 1 নাম্বার প্রশ্নে 1 নাম্বার ভগ্নাংশটি হচ্ছে 0.7643। এটাকে আমরা লিখবো, এটা যদি আমরা লিখি তাহলে 0.7643 এটা আমরা লিখলাম। কিন্তু এখানে যেহেতু কোনো আবৃত অংশ নেই, সেজন্য এখানে কোনো সংখ্যা চলতে থাকবে না। তাইলে মনে রাখবা যে দশমিকের পরে তুমি তোমার ইচ্ছা মতো কি দিতে পারবা? শূন্য দিতে পারবা, কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আমরা পেয়েছি কয়টা? এখানে পেয়েছি আমরা 4টা, কিন্তু আমাদের টোটাল লিখতে হবে দশমিকের পরে কয়টা? 10টা। তাহলে আমরা বাকি 6টা কি দিয়ে দিব? শূন্য দিয়ে দিব। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা আমরা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে। এরপর পরের ভগ্নাংশটি লক্ষ্য করো। পরের ভগ্নাংশটি হচ্ছে 3.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। এটা সমান সমান যদি আমরা লিখি, তাহলে আমরা প্রথমে লিখতে পারি 3 তাহলে আমাদের দশমিকের পরে টোটাল অঙ্ক লিখতে হবে কয়টা? 10টা। তাহলে এখানে 2 এবং 3 এর উপর পৌনঃপুনিক রয়েছে, সেজন্য আমরা 2 আর 3 অঙ্ক দুটি দিয়ে মূলত 10টি কি লিখবো? অঙ্ক লিখবো। তাহলে 2 4 2 4 2 4 2 4 2 4 এখানে হয়ে গেছে 10টা দশমিকের পরে। এরপর পরের ভগ্নাংশটি লক্ষ্য করো। পরের ভগ্নাংশটি হচ্ছে 2.783 পৌনঃপুনিক 4 6 পৌনঃপুনিক। ঠিক আছে। তাহলে এটা আমরা লিখি, তাহলে 2.783 4 6 এই তিনটার উপর কিন্তু পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা দশমিকের পরে লিখছি কয়টা? অনাবৃত পেয়েছি 2টা। তাহলে আমাদের লিখতে হবে টোটাল কয়টা? আমাদের লিখতে হবে দশমিকের পরে টোটাল 10টি। তাহলে এখন হয়ে গেছে কয়টা? এখন হয়ে গেছে 5টা। তাহলে বাকি 5টা লিখবো আমরা এই 3টা অঙ্ক দিয়ে, কারণ এই 3টার উপর কিন্তু পৌনঃপুনিক রয়েছে, সেজন্য এগুলো চলতে থাকবে। তাহলে 3 4 6, তাহলে আবারও লিখবো 3 4। ঠিক আছে। এখন 10টা হয়ে গেছে। এবার আমরা এগুলোর উপর পৌনঃপুনিক দিব। তাহলে পৌনঃপুনিক দেওয়ার ক্ষেত্রে আমাদের শর্ত থাকবে যে অনাবৃত অংশ রাখতে হবে আমাদের কয়টি? 6টি 4টি, আর আবৃত অংশ রাখতে হবে 6টি। তাহলে আমরা দশমিকের পরে 4 অঙ্ক দেখি, 1 2 3 4। এই 4টার উপর পৌনঃপুনিক হবে না, বাকি 6টার উপর হবে কি? পৌনঃপুনিক। তাহলে এই বাকি 6টার উপর আমরা শুরুতে এবং শেষে কি দিয়ে দিলাম? পৌনঃপুনিক দিয়ে দিলাম। মাঝখানের গুলোতে পৌনঃপুনিক না থাকলেও ধরে নিব যে এগুলোতে কি আছে? পৌনঃপুনিক আছে। একইভাবে আমরা প্রথম 4টা বাদ দিয়ে দিই, এরপর এই 4টা হবে অনাবৃত, আর লাস্টের 6টা হবে তোমার কি? আবৃত। একইভাবে এখান থেকে আমরা প্রথম 4টি বাদ দিয়ে দিব, এগুলো অনাবৃত, আর লাস্টের 6টা হবে তোমার কি? আবৃত। এইভাবে মূলত আমরা দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত ভগ্নাংশে কি করতে পারি? প্রকাশ করতে পারি। এবার আমরা কাজের প্রশ্নগুলো একটু লক্ষ্য করি। কাজের প্রশ্নগুলোতে বলা হয়েছে, দেখো এখানে রয়েছে 3.467, 2.01 2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। এরপর সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 7.52 5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক। এবার দেখো এখান থেকে আমরা অনাবৃত এবং আবৃত গুলো একটু চিহ্নিত করি। অনাবৃত আর একটা হচ্ছে আবৃত। এখানে দশমিকের পরে প্রথম ভগ্নাংশে অনাবৃত রয়েছে কয়টি? 3টি। তাহলে আমরা 3 লিখলাম। এখানে রয়েছে 2টি, তাহলে আমরা 2 লিখলাম। এখানে রয়েছে 2টি, আমরা 2 লিখলাম। তাহলে অনাবৃত থেকে আমরা সর্বোচ্চটা নিব, তাহলে সর্বোচ্চটা পাচ্ছি কত? আমরা 3। এবার আবৃতগুলো লক্ষ্য করি, এখানে কোনো আবৃত নেই, তাহলে এখানে আমরা লিখবো নাই। প্রথম ভগ্নাংশে কোনো আবৃত নেই। দ্বিতীয় ভগ্নাংশে আবৃত রয়েছে 3টি, সেজন্য আমরা এখানে 3 লিখবো। তৃতীয় ভগ্নাংশে আবৃত রয়েছে কয়টি? 2টি। তাহলে এই দুইটা লসাগু নিব আমরা, 3 আর 2 এর লসাগু হয় 6। এখন আমরা যোগ করব, যোগ করলে টোটাল পাচ্ছি কত? এখানে টোটাল পাচ্ছি 9। তাহলে 6 আর 3 মিলে হয় 9, অর্থাৎ দশমিকের পরে আমাদের টোটাল 9টি অঙ্ক লেখা লাগবে। তাহলে অনাবৃত পেয়েছি আমরা 3টি, অনাবৃত হবে 3, আর আবৃত অংশের অঙ্ক হবে কয়টি? 6টি। ঠিক আছে। এবার দেখো প্রথম ভগ্নাংশটি আমরা লিখি। তাহলে প্রথম ভগ্নাংশটি হচ্ছে 3.467। তাহলে দেখো এটাকে আমরা লিখি 3.467। এখানে কোনো আবৃত সংখ্যা নেই, যেহেতু কোনো আবৃত সংখ্যা নেই সেজন্য এখানে কোনো সংখ্যা আমরা লিখতে পারবো না। কিন্তু মনে রাখতে হবে দশমিকের পরে যদি আমরা কি লিখি?
শূন্য লিখি, সেই শূন্যের কোনো কি থাকে না, মান থাকে না। সেজন্য আমরা এইখানে আমাদের টোটাল দশমিকের পর অঙ্ক লিখতে হবে 9টি, কিন্তু আমরা অঙ্ক পাচ্ছি কয়টা, 3টা। তাহলে বাকি 6টি আমরা শূন্য দিয়ে দিব। তাহলে 2টা 3টা 4টা 5টা 6টা শূন্য দিয়ে আমরা দশমিকের পরে টোটাল 9টা অঙ্ক লিখতে পারি। এরপর পরের প্রশ্নটি লক্ষ্য করো। পরের প্রশ্নটি হচ্ছে 2.0 1 2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। এবার যদি এগুলোকে আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 2.01। এরপর বাকি তিনটার সংখ্যার উপর কি রয়েছে, পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা লিখলাম 2টা, আরো লিখতে হবে কয়টা, আরো লিখতে হবে 7টা। এই 7টা কিন্তু আমরা এই 2 4 3 দিয়ে লিখবো। তাহলে 2 4 3, আবারও লিখবো আমরা 2 4 3। এখন হয়েছে 6টা, আরেকটা লিখতে পারি আমরা 2। এভাবে আমরা দশমিকের পরে মোট 9টা অঙ্ক নিলাম। এরপর দেখো তৃতীয় ভগ্নাংশটি লক্ষ্য করো। তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে 7.52 5 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক, ঠিক আছে। এবার দেখো এটা যদি আমরা লিখি 7.5256, তাহলে এখানে 5 6 এর উপর পৌনঃপুনিক রয়েছে। তাহলে দশমিকের পরে লিখতে হবে কয়টা, 9টা। এখন হয়েছে টোটাল কয়টা, এখন হয়েছে টোটাল 4টা, আরো লিখতে হবে 5টা। তাহলে আমরা লিখতে পারি 5 6 5 6 5, ঠিক আছে। এবার আমরা পৌনঃপুনিক দিব। এখন পৌনঃপুনিক কয়টার উপর দিব, আমরা 6টার উপর পৌনঃপুনিক দিব। অর্থাৎ আবৃত অংশ থাকবে 6টা আর অনাবৃত অংশ থাকবে 3টা। তাহলে এই 3টাকে আমরা অনাবৃত রাখবো, বাকি 6টাকে আমরা আবৃত করে দিব। একইভাবে এই প্রথম 3টাকে আমরা অনাবৃত রাখবো, বাকি 6টাকে আমরা আবৃত করে দিব। এরপর দেখো এখানেও আমরা সেম ভাবে প্রথম 3টাকে অনাবৃত রাখবো, বাকি 6টাকে আমরা কি করে দিব, আবৃত করে দিব। এইভাবে মূলত আমরা যে কোনো একটা ভগ্নাংশকে, দশমিক সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কি করতে পারি, রূপান্তর করতে পারি। আমরা দেখলাম কিভাবে এই কাজের সমাধানটা করতে হয়। তোমরা যারা এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।